অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স তৃতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তা হচ্ছে মনোসেন্ট্রিক সিটিতে উৎপাদনকারী নিলাম খাজনা অপেক্ষক ব্যাখ্যা করো। উৎপাদনকারী ভূমি ব্যতীত অন্যান্য উপকরণ, শ্রম, মূলধন সংগঠনের জন্য যে পরিমাণ অর্থ খরচ করে তা বাদ দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা খাজনা হিসেবে প্রদান করে। উৎপাদন কেন্দ্র থেকে রেল স্টেশনের দূরত্ব এবং দ্রব্য বিক্রি থেকে প্রাপ্ত আয়ের উপর ভিত্তি করে উৎপাদনকারী নিলাম খাজনার পরিমাণ নির্ধারিত হয়। নিলামকৃত খাজনা বলতে ভূমি ব্যবহারের জন্য উৎপাদনকারী যে পরিমাণ খাজনা দিতে সম্মত হয় তাকে বোঝায়। নিলামকৃত খাজনার সাথে খাজনা নির্ধারণকারী উপাদানের মধ্যকার সম্পর্ককে যেভাবে ব্যক্ত করা হয় তাকেই উৎপাদনকারী নিলাম খাজনা অপেক্ষক বলে। উৎপাদনকারী নিলাম খাজনা অপেক্ষক দুই ধরনের হতে পারে। এক, উৎপাদনকারীর নিলাম খাজনা অপেক্ষক স্থির উপকরণ অনুপাত 2, উৎপাদনকারীর নিলাম খাজনা অপেক্ষক পরিবর্তনশীল উপকরণ অনুপাত। স্থির উপকরণ অনুপাত বিদ্যমান অবস্থায় উৎপাদনকারী নিলাম খাজনা অপেক্ষক বের করার জন্য আমরা ধরে নিচ্ছি যে উৎপাদন প্রতিষ্ঠানটি একটি এককেন্দ্রিক শহর বা মনোসেন্ট্রিক সিটিতে দরজা উৎপাদন করে। ফার্মগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো: এক নাম্বার, স্থির উপকরণ অনুপাত। প্রতিটি ফার্ম এক একর ভূমি ব্যবহার করে। সিডি টাকার সমপরিমাণ ভূমি ব্যতীত অন্যান্য উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দরজা উৎপাদন করে। দুই নাম্বার, স্থির
মূল্য। প্রতিটি দরজার মূল্য হচ্ছে পিডি, যা স্থির। 3 নাম্বার, প্রতিযোগিতামূলক বাজার। যে কোনো ফার্মে অবাধে প্রবেশ করতে পারে। তাই প্রতিটি ফার্ম শূন্য অর্থনৈতিক মুনাফা অর্জন করে। 4 নাম্বার, পণ্য পরিবহন খরচ। দরজা রেল স্টেশনের দিকে নিতে প্রতি মাইলের পরিবহন ব্যয় টিডি। এগুলো হচ্ছে আমাদের ফার্মগুলোর কতগুলো বৈশিষ্ট্য। আমরা এখন ফার্মগুলোর মুনাফার পরিমাণটা বের করব। প্রতিটি দরজা উৎপাদনকারী ফার্ম প্রতি একর ভূমি ব্যবহারের জন্য কি পরিমাণ খাজনা দিতে সম্মত হবে তা নির্ভর করবে রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের ভূমির দূরত্বের উপর। উৎপাদন প্রতিষ্ঠান যত রেল স্টেশনের কাছে হবে, ফার্মগুলোর মুনাফার সুযোগ বাড়বে, ফলে তারা বেশি পরিমাণে খাজনা দিতে সম্মত হবে। আমরা ধরে নিচ্ছি যে রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্ব হচ্ছে ইউ মাইল, তাহলে মুনাফার পরিমাণ হবে পাই ডি ফাংশন অফ ইউ পিডি ইন্টু ডি মাইনাস সিডি মাইনাস টিডি ইন্টু ডি ইউ মাইনাস আর ডি ফাংশন অফ ইউ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। এখানে মুনাফাকে সাধারণত পাই দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমাদের তাহলে পাই ডি ফাংশন অফ ইউ হচ্ছে মুনাফা পিডি ইন্টু ডি হচ্ছে দরজা বিক্রির মাধ্যমে ফার্মের আয়, সিডি হচ্ছে অন্যান্য উপকরণ ব্যয়, টিডি ইন্টু ডি ইউ হচ্ছে পরিবহন ব্যয়, আর ডি ফাংশন অফ ইউ হচ্ছে খাজনার পরিমাণ।
যেহেতু আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম বিবেচনা করছি, তাই আমাদের অর্থনৈতিক মুনাফা হচ্ছে 0, অর্থাৎ পাই ডি ফাংশন অফ ইউ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই 0 মান বসালে আমরা 1 নম্বর সমীকরণটিকে যেভাবে লিখতে পারি তা হচ্ছে 1 নং সমীকরণে পাই ডি ফাংশন অফ ইউ ইকুয়াল টু 0 বসিয়ে পাই PD into D minus CD minus TD into D U minus RD function of U। তাহলে আমরা লিখতে পারি, এই খাজনাটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদনকারী ফার্মের নিলাম খাজনা অপেক্ষক। আমরা এখন সংখ্যাগতভাবে নিলাম খাজনার পরিমাণটা বের করব। এজন্য আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি ফার্ম 1 একর ভূমি এবং 10,000 টাকার ভূমি ব্যতীত অন্যান্য উপকরণ ব্যবহার করে 50 টন দরজা উৎপাদন করে, যেখানে প্রতি টনের মূল্য হচ্ছে 600 টাকা এবং প্রতি টন দরজার প্রতি মাইলের পরিবহন ব্যয় হচ্ছে 40 টাকা। এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা একটা টেবিলে সাজিয়ে নিলাম খাজনার পরিমাণটা বের করব। এখানে হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠান থেকে রেল স্টেশনের দূরত্ব। 2 নম্বর কলামে পরিবহন ব্যয়। 3 নম্বর কলামে ফার্মের মোট আয়, যেটাকে আমরা PD ইন্টু D দিয়ে প্রকাশ করছি। 4র্থ কলামে ভূমি ব্যতীত অন্যান্য উপকরণ ব্যয়। এরপর হচ্ছে আমাদের আয়তন, ভূমির আয়তন, অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠানের ভূমির আয়তন। এর পরের কলামে খাজনা পূর্ববর্তী মুনাফা।
তারপরের কলামে নিলাম বা প্রদানে সম্মত খাজনার পরিমাণ। প্রথম কলামে আমরা উৎপাদন প্রতিষ্ঠান থেকে রেল স্টেশনের দূরত্বটা পরিমাপ করছি। প্রথমে আমরা ধরছি যে দূরত্বটা হচ্ছে 0, এরপর আস্তে আস্তে দূরত্বটা বাড়ছে। দ্বিতীয় কলামে হচ্ছে পরিবহন ব্যয়। তৃতীয় কলামে যেহেতু আমাদের প্রথম রোতে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম রোতে আমাদের দূরত্ব হচ্ছে 0, যার ফলে পরিবহন ব্যয় হচ্ছে 0। তাহলে ফার্মের মোট আয় হচ্ছে, আমরা প্রথমেই বলেছি যে 600 টাকা হচ্ছে প্রতি টন দরজা থেকে আয়। তাহলে 600 গুণ 50, আমাদের দরজার পরিমাণ হচ্ছে 50 টন। তাহলে আমাদের আয় হচ্ছে 30,000 টাকা। এরপর ভূমি ব্যতীত অন্যান্য উপকরণ ব্যয় আমরা ধরেছি 10,000 টাকা। ভূমির আয়তন এটা ধরেছি আমরা 1 একর। তাহলে এই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের ফিক্সড, যে আমাদের ফার্মের মোট আয় এটা হচ্ছে আমাদের ফিক্সড 30,000 টাকা। ভূমি ব্যতীত অন্যান্য উপকরণ ব্যয় এটাও আমাদের স্থির। ভূমির আয়তনটাও হচ্ছে আমাদের স্থির 1 একর। তাহলে আমরা এখন দেখব যে আমাদের দূরত্ব বাড়ার সাথে সাথে কিভাবে আমাদের পরিবহন ব্যয়টা বাড়ছে এবং যার ফলে আমাদের খাজনা পূর্ববর্তী মুনাফা এবং নিলাম খাজনার পরিমাণটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন আমাদের রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্ব 1 মাইল, তখন পরিবহন ব্যয় হবে, আমরা প্রথমেই বলেছি যে প্রতি টনের জন্য প্রতি মাইলের পরিবহন ব্যয় হচ্ছে 40 টাকা। তাহলে এখানে আমাদের কয় মাইল? 1 মাইল। এবং প্রতি টনের জন্য প্রতি মাইলের পরিবহন ব্যয় হচ্ছে 40 টাকা। আমাদের দূরত্ব হচ্ছে 1 মাইল এবং আমাদের দরজার পরিমাণ হচ্ছে 50 টন। তার মানে এখানে আমাদের পরিবহন ব্যয় দাঁড়াচ্ছে 2000 টাকা। এরপরে যখন আমাদের উৎপাদন প্রতিষ্ঠান থেকে রেল স্টেশনের দূরত্ব হচ্ছে 2 মাইল, তখন আমাদের পরিবহন ব্যয় হবে 40 গুণ 2 গুণ
50, 4000 টাকা। এরপরে যখন রেল স্টেশন থেকে উৎপাদন প্রতিষ্ঠানের দূরত্ব 3 মাইল হয়ে যাচ্ছে, তখন আমাদের পরিবহন ব্যয় হচ্ছে 40 গুণ 3 গুণ 50 সমান 6000 টাকা। এরপরে 40 গুণ 4 গুণ 50 সমান সমান হচ্ছে 8000 টাকা। এরপরে 40 গুণ 5 গুণ 50 সমান সমান 10,000 টাকা। এরপর 40 গুণ 6 গুণ 50 সমান সমান হয়ে যাচ্ছে 12,000 টাকা। অর্থাৎ যত আমাদের দূরত্বটা বাড়ছে তত পরিবহন ব্যয়টাও বেড়ে যাচ্ছে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু বলছি যে আমাদের প্রতি টন দরজার জন্য প্রতি মাইলের পরিবহন ব্যয় হচ্ছে 40 টাকা। তার সাথে আমরা দূরত্বটা গুণ করছি, সেই সাথে গুণ করছি যে আমার মোট টনের সংখ্যা, অর্থাৎ কত টন আমার দরজা, অর্থাৎ সেটা হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে 50। এভাবে গুণ দিয়ে দিয়ে আমরা প্রতি মাইলের পরিবহন ব্যয়টা বের করছি। এখন আমরা খাজনা পূর্ববর্তী মুনাফার পরিমাণটা বের করব। এটা আমরা কিভাবে বের করব? ফার্মের যে মোট আয় সেটা থেকে আমরা বাদ দিব ভূমি ব্যতীত উপকরণ ব্যয় এবং পরিবহন ব্যয়। তাহলে প্রথম রোতে আমরা দেখতে পাচ্ছি যে 30,000 টাকা হচ্ছে আয়, এটা থেকে আমরা উপকরণ ব্যয়টা বাদ দিব। তাহলে আমাদের মুনাফার পরিমাণ হয়ে যাচ্ছে 20,000 টাকা এবং এটাই হচ্ছে আমাদের নিলামকৃত খাজনার পরিমাণ। দ্বিতীয় কলামে দ্বিতীয় রোতে আমাদের দূরত্বটা বেড়ে যাচ্ছে, দূরত্ব হচ্ছে 1 মাইল। তাহলে আমরা কি করব? আমাদের মোট যে আয় ফার্মের সেটা থেকে আমরা বাদ দেব উপকরণ ব্যয় প্লাস পরিবহন ব্যয়। তাহলে 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 2,000 সমান সমান হচ্ছে 18,000। এটাই হচ্ছে আমাদের নিলামকৃত খাজনার পরিমাণ। তারপরে যখন দূরত্ব বেড়ে 2 মাইল হচ্ছে তখন আমাদের পরিমাণটা হচ্ছে 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 4,000 সমান সমান 16,000। এরপরে যখন দূরত্ব হচ্ছে 3 মাইল তখন আমাদের খাজনার পরিমাণ হচ্ছে 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 6,000 সমান সমান 14,000। এরপরে হচ্ছে 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 8,000 12,000। এরপরে হচ্ছে আমাদের 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 10,000 সমান সমান 10,000। এরপরে হচ্ছে 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 12,000 সমান সমান হচ্ছে 8,000। তারপর 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 14,000 সমান সমান 6,000। 30,000 বিয়োগ 10,000 বিয়োগ 16,000 তাহলে হচ্ছে 4,000। এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে খাজনা পূর্ববর্তী মুনাফা আর নিলামকৃত খাজনার পরিমাণটা সেম কেন? সেম এই কারণে, কারণ আমরা শুরুতেই বলে নিয়েছি যে আমাদের উপকরণ ব্যয়গুলো অর্থাৎ শ্রম মূলধন সংগঠনের পিছনে যে উপকরণ ব্যয় হয় তা বাদে যে টাকাটা সেই পুরোটাই হচ্ছে আমাদের খাজনার পরিমাণ। সে কারণে আমাদের খাজনা পূর্ববর্তী মুনাফা আর নিলামকৃত খাজনার পরিমাণটা সেম হচ্ছে। আর এখানে হচ্ছে আমরা এই কোশ্চেনটাতে ধরে নিয়েছি যে আমাদের স্থির উপকরণ অনুপাত, সেজন্য আমাদের ভূমির আয়তনটাও আমরা স্থির রেখেছি এবং ভূমি ব্যতীত যে অন্যান্য যে উপকরণ ব্যয় সেটাও আমাদের স্থির। নেক্সট ক্লাসে আমরা পরিবর্তনশীল উপকরণ ব্যয়টা সম্পর্কে আমরা দেখব।
আজকে এই পর্যন্তই। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।